নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র 2009 সালের ডিলিমিটেশনের পরে এই লোকসভা কেন্দ্রের তৈরি হয় এবং সাবেকি যে বর্ধমান, দুর্গাপুর এবং কাটোয়া এই তিনটে লোকসভা ছিল, সেই তিনটে সাবেকি লোকসভা ভেঙে নতুন করে তৈরি হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এবং এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ভোটার প্রায় 16 লক্ষ। এই 16 লক্ষ ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন 24-এর নির্বাচনে। এবং লোকসভা নির্বাচনের আগে এখানকার মানুষজন তারা তাদের সমস্যা, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুযোগ সুবিধা সব নিয়ে কথা বলবে আজ নেতা নয় জনতায়। সামনে নির্বাচন, কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট দেব যাতে উন্নতি হয়, যাতে সরকার ভালো হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী ভালো চায়, যারা দেশে উন্নতি করবে, আমাদের সবার উন্নতি করবে, এইরকম। আপনি বলছেন উন্নতি করবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি তো ইতিমধ্যেই বলছেন, অলরেডি বলে ফেলেছেন আচ্ছে দিন। হ্যাঁ, মোদিকে আমার পছন্দ। উনি ভালো, এখন প্রধানমন্ত্রীর যোগ্য লোক কোথায়? এই জন্যই মোদিকে আমার স্পেশালি পার্সোনালি পছন্দ। সামনে আরো একটা নির্বাচন, লোকসভা নির্বাচন, বর্ধমান দুর্গাপুর বরাবরই ব্যতিক্রমী। বর্ধমান দুর্গাপুরের ভোটার আপনি, তো এবার কি ইস্যুতে ভোটটা দেবেন, কি কি মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, একটা পরিষ্কার মাথায় রাখা হচ্ছে যে এই যে লোকসভার নির্বাচন, এটা হচ্ছে যে আমাদের যেখানে আইন প্রণয়ন করা হয়, মানে আইনসভার ভোট। সেই আইনসভার ভোটে আমি যে সমাজের প্রতিনিধিত্ব করি, মানে যুব সমাজের প্রতিনিধিত্ব যারা বলি, সে তাদের অবস্থা এখন সব থেকে বেশি খারাপ। কাজ নেই, কারখানা একের পর এক বন্ধ হচ্ছে। এই যে আপনার পাশে দাঁড়িয়ে বলছিলেন, সত্যি তো কর্মসংস্থান আজকের দিনে একটা বার্নিং ইস্যু, জ্বলন্ত একটা সমস্যা আমাদের কাছে। দেশে বলুন, রাজ্যে বলুন, চাকরি বাকরির যা হাল, মানে এটা কি ভাবায় কখনো? নিশ্চয়ই ভাবায়। আজকে যুব সমাজ দাঁড়িয়েছে, যারা কলেজ পাস করেছে, যারা স্কুল থেকে পাস করে বেরিয়ে এসছে। আমাদের এখানে কিছুদিন পরে হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এসসি, সিবিসি, আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরোবে। এই যে ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করে বেরিয়ে আসার পর একটা চিন্তা ভাবনা আছে কি আমরা আগে গিয়ে ইঞ্জিনিয়ার হব, ডক্টরস হব, সায়েন্টিস্ট হব, বিভিন্ন রকম হবে। সে জায়গাটা তৈরি হচ্ছে না। আমরা যাকে ভোট দিব, আমরা যাকে ভোট দিয়ে নিয়ে আসছি, তারা সেই চিন্তা ভাবনা এখন করছে না। এখন তারা শুধু চিন্তা ভাবনা করছে, ধর্মের মধ্যে রাজনীতি নিয়ে আসছে, রাজনীতি নিয়ে ধর্মটাকে মিশিয়েছে, ধর্ম দিকে রাজনীতিকে নিয়ে আসছে। কেউ বলছে নাকি কালকে যে যুব সমাজ বেরিয়ে আসবে, যে 20 বছর, 22 বছর, 23 বছর পাস আউট করে যে ডিপ্লোমা হাতে নিয়ে বেরিয়ে আসবে, তার কি হবে? ভোটের মুখে রাম মন্দির, কি মনে হয় প্রভাব পড়বে? না, রাম মন্দিরের প্রভাব নাই। দেখুন, সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের রুটি। আজকে বেকারত্ব যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, উনি তো বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি, আজ তো 10 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত হিসাব অনুযায়ী তো 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। কোথায় হচ্ছে? একটার পর একটা নতুন রাষ্ট্র তো লাভজনক কারখানাগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। বেকার ছেলেমেয়েরা কাজ কোথায় পাবে? যে আজকে যে গ্যাসের দাম যেভাবে বাড়ছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ভোটটা কাকে দেব, এই চিন্তাটা প্রথমে মাথায় আসে। রাজ্যকে দেব না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো, কাকে দেবো? দুজনেরই তো অবস্থা একই রকম আমরা দেখছি। আজকে সাধারণ মানুষের কথা এটা চিন্তা করে না, ভাবেই না। খালি ভোটের সময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। আদতে কিছুই হচ্ছে না। এত প্রাইস হাইক হচ্ছে, মানে এটা কি কোনোভাবে ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে, কারণ সাধারণ মানুষ, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, প্রতিটা মানুষ আছে, সংসার তো প্রত্যেকেই চালায়, তারা তো বুঝতে হয় সোর্স অফ ইনকাম বাড়েনি, আয় কারো ক্ষেত্রেই আয় বাড়েনি। যে বিষয়টা উনি বললেন যে ইনকাম বাড়েনি, রোজগার বাড়েনি, উপার্জন সেই একই পর্যায়ে রয়ে গেছে, কিন্তু দেশের জিডিপি সেটা তো বেড়েছে। তাহলে এই অবস্থা কেন? দেখুন, আমাদের বিশেষ করে যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা কৃষক, শ্রমিক, যারা মেহনতি মানুষ, যারা অসংগঠিত শিল্প বিষয়ে কাজ করে, তাদের জিডিপি জিনিসটা কি খায় না মাথায় দেয়, তারা কিন্তু তাদের কাছে কোনো এটা মাইনে রাখে না। অ্যাকচুয়ালি জিডিপি কীভাবে বেড়েছে আপনারা বুঝতে পারছেন। আজকে ইলেকট্রাল বন্ড যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করছে, যে দুর্নীতি একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর দুর্নীতি। এই দুর্নীতি যতক্ষণ পর্যন্ত শেষ না করা যাবে, সমূলে উৎপাটিত না করা যাবে, ততক্ষণে আমাদের দেশের জিডিপি কি বাড়লো কি কমলো তাতে কিছু মাইনে রাখবে না। এই উনি বলছিলেন দুর্নীতির কথা, নতুন প্রজন্মের যারা ভোটার, এটা ভাবায় কখনো? একটা জেনারেশন ধ্বংসের মুখে আছে। আপনারাও তো পুরোনো দিন দেখেছেন, তো
এখনকার দিনে যখন এগুলো দেখেন তখন ভোট দেওয়ার সময় এগুলো মাথায় কাজ করে? এখন ভোট দিতে গেলে ভাবতে হয় যে ভোটটা দেওয়া উচিত কিনা এদের। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, যার উপর দাঁড়িয়ে একটা দেশ দাঁড়াতে পারে। কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, কেন্দ্রে হলো গৌরীকরণ, আর এখানে তো সব শিক্ষাটাই চুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন। মানুষ হয়তো পরিবর্তনটা চেয়েছিল আর একটু উন্নততর উঠতে, কিন্তু দেখা গেল যে আজকে আমরা যদি ধরি আজ 12 বছর 13 বছরের যে পরিবর্তনটা আমাদের চোখের সামনে এসেছে, এই পরিবর্তনের জন্য কিন্তু মানুষ কিন্তু ভোট দেয়নি। স্বাস্থ্যসাথী কার্ড বা অন্যান্য সরকারি প্রকল্প, এগুলোর উপযোগিতা বা উপকারিতা পান আপনারা? মানে আইওয়াস হয় না, কে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম, গেট 1 বাই 2 গেট 1 ফ্রি, কিন্তু ওই বাই 1টা যেটা ফ্রি সেটাও যেমন দামটার মধ্যে ধরা থাকে, তেমনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা সবচেয়ে বড় জিনিস হয়ে গেছে কি, নিয়ে গেলেই প্রথমে ওরা ভর্তি তো নিয়ে নেবে, তারা বলে এটা চিপ চলছে না, এটা অর্ডার আসেনি। ভোটের মুখে আমরা দেখলাম গ্যাসের দাম কিছুটা হলেও কমানো, এটা কি রিলিফ না ভোটের চমক, কি বলবেন? ভোটের চমক, আর একদম ভোটের চমক, অন্য কোনো কিছু না, ভোটের চমক। প্রতিদিনের যে দিন গুজরানের যে কাজকর্ম, সেটা যদি রুজি রোজগার যদি না বাড়ে, তাহলে সাধারণ মানুষ শেষ। এবং শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে, রুজি রোজগারের জায়গা করতে হবে। আমাদের মূল দাবি যে দুর্গাপুর ইন্ডাস্ট্রি এলাকাকে, কারখানাগুলোকে নতুন করে তৈরি করতে হবে, নতুন করে পুনর্জীবন করতে হবে, পুরনো কারখানাগুলোকে বিক্রি করা যাবে না। আমরা এটা বিগত দিনেও দেখেছি যে ভোটের আগে দাম কমিয়ে দেওয়া, তারপরে অ্যাবসার্ডভাবে দাম বাড়িয়ে দেওয়া, ভোটের যে খরচা সেটা ওঠানো। এই যে সিএএ হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? 100%। এখন তো ওরা বলছে যে সিএ লাগু করে দিয়েছে, এবার সিএ লাগু করে এবার আপনি তো দেখছেন তো, সিএ লাগু করে দেওয়ার পর মাতুয়াদের একটা অংশ বিক্ষুব্ধ পর্যন্ত। যেটা সিএতে বলা হচ্ছে, যারা বাংলাদেশ, যারা পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু, যারা আক্রান্ত হয়েছে, সেই সমস্ত মানুষকে, হ্যাঁ, বিশেষ করে যারা হিন্দু তাদেরকে, মুসলিমরা অনেক আক্রান্ত হয়েছে অনেক জায়গায়, তাহলে তারা কেন এর আওতায় আসবে না? তারা নাগরিকত্ব কেন পাবে না? বর্ধমান দুর্গাপুরের মানুষ তারা কেমন সাংসদ চান? ভোট দেব স্বচ্ছ ভাবমূর্তি দেখে, অবশ্যই ভোট দেবো বিজেপিকে এবং দিলীপ ঘোষকে। সাংসদ যাতে আমাদের যে এখানে এই যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো রয়েছে, যেরকম ধরুন এমএমসি, ডিওজিএল, এইগুলো যাতে খোলা যায়, সাধারণ লোক যাতে খুলে তারা যাতে অন্তত চাকরিটা করতে পারে, কিছু পয়সা রোজগার করতে পারে। যে সাংসদ হচ্ছে দুর্গাপুরের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে সংসদ ভবনে কথা বলবে, আইনসভাতে আইন তৈরি করে দুর্গাপুর শিল্পাঞ্চলকে রক্ষা করার চেষ্টা করবেন, তাকেই হয়তো ভোট দেওয়ার কথা বলবো। পরিযায়ী পাখির মতো পরিযায়ী কাউকে চাই না, লোকাল স্থানীয় লোককে চাই, এবং যিনি সংসদে গিয়ে লড়াইটা করবেন দুর্গাপুরের জন্য। যে এখানকার আওয়াজটাকে সাংসদদের জোর করে তুলবে, কে এখানে এমএমসি কারখানা চাই, এখানে ডিএসপি আধুনিকরণ চাই, এলও স্টিলকে আধুনিকরণ চাই, এখানকার যুবক যুবতী যারা বেকার বসে আছে তাদের চাকরি চাই, তার পক্ষে আমাদের ভোট হবে। আমার ভোট, আমার ব্যক্তিগত রায়, আমার ব্যক্তিগত ভোট স্বীকৃতি ঘোষার, ডক্টর স্বীকৃতি ঘোষারকে। যাকে নির্বাচন করব সে অন্তত আমার এই যে এরিয়ায় আমরা বাস করি বা যে এরিয়া থেকে নির্বাচিত হবে সেই এরিয়া সম্বন্ধে জানতে চাইবেন, সেখানকার অভাব অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে দিল্লির দরবারে অন্তত উপস্থাপন করবে এবং সেখান থেকে আদায় করার চেষ্টা করবে। সেই ধরনের ব্যক্তিত্বকে আমরা চাই। শিল্প শহর দুর্গাপুর, তাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ তারা কাজের মানুষ চান। যারা এখান থেকে যিনি সাংসদ নির্বাচিত হবেন, তিনি দিল্লির দরবারে গিয়ে বর্ধমান দুর্গাপুরের সমস্যার কথা বলবেন, বর্ধমান দুর্গাপুরের ভোটারদের জন্য, মানুষের জন্য সেখান থেকে তাদের দাবি দাওয়া ছিনিয়ে আনবেন, এমন সাংসদ চান। এবার বর্ধমান দুর্গাপুরে ত্রিমুখী লড়াই, একদিকে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, অন্যদিকে বিজেপির দিলীপ ঘোষ, আরেকদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী সুকৃতি ঘোষাল। ত্রিমুখী লড়াইতে বর্ধমান দুর্গাপুর কোন দিকে রায় দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু এইদিকে সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে পারাদীপ আজ এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো দিন।